আজকের এই নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই বারের সিনিয়র আইনজীবী, বিদগ্ধ রাজনীতিবিদ অ্যাডভোকেট তারেক আহমেদ সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বীর চট্টলার বীর সন্তান, বিগত 16-17 বছর স্বৈরাচারের চোখে চোখ রেখে রাজপথে লড়াকু সৈনিক হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হিসাবে যিনি গোটা জাতির সামনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি আমাদের প্রিয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মী, পার্লামেন্টে এই এলাকার সংসদ সদস্য, আরেকজন বীর যোদ্ধা, বীর চট্টলার বীর সৈনিক অ্যাডভোকেট আবু সুফিয়ান, যার দুই সন্তান আমাদের সহকর্মী, আমার সাবেক সহকর্মী। আমি এখন লাইসেন্স সারেন্ডার করে দিয়ে এসে না খেয়ে মারা যাচ্ছি ওকালতি করতে যেয়ে, মন্ত্রিত্ব করতে যেয়ে। মঞ্চে উপবিষ্ট আছেন বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইন মন্ত্রণালয়ের আমার সহকর্মী কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ, আমার সামনে উপস্থিত এই বারের প্রবীণ আইনজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এবং যাদের উদ্দেশ্যে আমি ঠিক 1 সেকেন্ড লেগেছিল আমাকে ইয়েস বলতে প্রোগ্রামে আসার জন্য, যখন শুনেছি ট্রেনিং প্রোগ্রাম। সেই 1054 জন নবীন আইনজীবী সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, শুভ অপরাহ্ন। আমি আজকের এই বক্তৃতার প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবেই বীর চট্টলা থেকে শহীদ প্রথম ছাত্রনেতা, প্রথম শহীদ জুলাই বিপ্লবের ছাত্রদলের সোনালী অতীত, আমাদের গর্ব, আমাদের অহংকারের, আমাদের চেতনার, আমাদের বিশ্বাসের, আমাদের আস্থার অন্যতম নেতা শহীদ ওয়াসিফকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার সাবেক সহকর্মী, এই বারের আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের সাবেক আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যাকে আততায়ীরা নির্মমভাবে হত্যা করেছিল, তাকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই জুলাই মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে, জুলাই গণ অভ্যুত্থানে নিহত 1400-র বেশি শহীদকে, 30,000-এর মতো পঙ্গু জুলাই যোদ্ধাদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এমন একটি স্বাধীন পরিবেশ পাচ্ছি যেখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আমাদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর সময়ে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছিলেন 4,500-এর বেশি সহযোদ্ধাদের, 700-র বেশি গুমের শিকার হওয়া মানুষকে, অগণিত অসংখ্য পঙ্গু যোদ্ধাদের যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি শুধুমাত্র বিএনপি করার অপরাধে বা বিরোধী দলের রাজনীতি করার অপরাধে 60 লক্ষের বেশি মানুষ যারা মিথ্যা মামলা, গায়েবী মামলা, হামলার শিকার হয়েছিলেন তাদেরকে। গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বারের প্রথিতযশা আইনজীবী সহ সারা বাংলাদেশের সে সকল আইনজীবীদের যারা নিজের পকেটের অর্থ খরচ করে ওই সমস্ত গায়েবী মিথ্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে একটি নতুন জীবন দিয়েছিলেন। সেই কারণে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তৃতা দিতে যেয়ে প্রথমে যে কয়েকটি বিষয় আমার মাথায় আসছে তার একটি হলো কেন আমি 1 সেকেন্ডে এই ট্রেনিংয়ে আসতে রাজি হলাম।
চট্টগ্রাম বারে অলরেডি ৯,০০০ আইনজীবী আছে, তার সাথে আরও ১,০৫৪ জন আইনজীবী যোগ হচ্ছেন। কেন আইনজীবীদের এই প্রশিক্ষণে আমি আসলাম, এইটা মনে হতেই আমার মনে হলো, আমি যখন বার কাউন্সিলের পদাধিকার বলে চেয়ারম্যান ছিলাম অ্যাটর্নি জেনারেল হিসাবে, তখন ব্রিটিশ একটি ট্রেনিং প্রতিষ্ঠানের সাথে আমি চুক্তি করে এসেছি বাংলাদেশে ৮০,০০০ আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনার জন্য। সেই প্রক্রিয়া আমি শুরু করে এসেছি। আজকে যিনি প্রবীণতম আইনজীবী আছেন, ওনাকেও সেই ট্রেনিংয়ের আওতায় আসতে হবে বলে আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। কারণ আপনি যে কোনো প্রফেশনে যান না কেন, প্রফেশনের উৎকর্ষ সাধনের জন্য, প্রফেশনাল উৎকর্ষতা সাধনের জন্য সেই প্রফেশনের মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হচ্ছে, ব্যুরোক্রেটদের ট্রেনিং দেওয়া হচ্ছে, সমস্ত সেক্টরের মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে আপনার বিচারক যারা আছেন তাদের রেগুলার বেসিসে ট্রেনিং দেওয়া হচ্ছে। শুধু ট্রেনিং নয়, প্রশিক্ষণ নয়, আমার আইনজীবীদের জন্য। আইনজীবীদের অবস্থা হয়েছে মুরগির বাচ্চার মতো। আপনি দেখবেন গ্রামে গঞ্জে মুরগির বাচ্চা ফুটার পরেই মায়ের সাথে চড়ে বড়ে খায়, মা ঘুরে বেড়ায়, ধানটা চালটা কুড়াতে কুড়াতে খায়, এবং ওই মুরগির বাচ্চাগুলো পাশ ঘুরে, তাদের কিন্তু অন্য কোনো দশা নাই। আমাদের আইনজীবীদের অবস্থা হয়ে গেছে, সিনিয়ররা ঘুরে ঘুরে মামলা করেন, টাকা ইনকাম করেন, আর জুনিয়ররা তার পাশে পাশে ঘুরেন। আজানটা যাক নাকি। আমরা আইনজীবীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি সারা বাংলাদেশের। তার মধ্যে আমাদের প্রবীণতম যিনি আইনজীবী আছেন তিনিও অন্তর্ভুক্ত হবেন। তিনি হয়তো 2 দিন পরে আবার প্রশিক্ষণ দেবেন। এরকম একটা প্রক্রিয়ার পথ ধরে আমরা হাঁটছি, যেখানে আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনাররা যোগ দিতে চাচ্ছেন। আমরা উন্নয়ন এবং বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করি। আজকে যে বিল্ডিংয়ে বসে আছি, যেখানে বসে কথা বলছি, এই জায়গাটা মাত্র 1 টাকায় দান করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিমধ্যে আমাদের অতিরিক্ত সচিব সাহেব বলেছেন, আপনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে তার কিছু অলরেডি আমরা হাতে নিয়েছি, বাকিগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন করতে পারবো যদি আপনারা একটা কাজ করেন। সেই কাজটা হলো, এখানে মাননীয় বিশেষ অতিথি আপনাদের মেয়র সাহেব আছেন, ওনাকে একদিন ঘেরাও দেবেন, পারবেন? যে এই অঙ্গনকে কিভাবে সাজাতে হবে উনি ঠিক করে দেবেন। এমপি সাহেব এবং মেয়র সাহেবকে ঘেরাও দেবেন। আরেকটা কাজ করতে হবে, আপনাদের অর্থমন্ত্রী আছে না, বীর চট্টলার বীর সন্তান, অর্থমন্ত্রীকে একদিন যে ঘেরাও দেওয়ার দরকার নাই, মিছিল সহকারে যে দাবি দাওয়া পেশ করবেন যে চট্টগ্রাম আদালতকে যদি সঠিক জায়গায় আনতে হয়, চট্টগ্রামের মানুষের স্বার্থে, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে আপনি এখানে টাকা বরাদ্দ করেন। আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী কথা দিয়েছেন, টাকা বরাদ্দ হলে উনি কাজ দেবেন এখানে প্রায়োরিটি বেসিসে। পারবেন? মনে হচ্ছে আপনারা পারবেন না, আপনাদের দিয়ে এটা হবে না। দেখে হাত তোলেন তো, কে কে পারবেন? গুড, 1054 জন পারলেই হবে, 9000 লাগবে না। আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যদি কেউ মনে করেন আপনার কারো দয়ায় আজকে আইনজীবী হয়েছেন, আজকের থেকে এই ধারণা বাদ দিয়ে দেবেন। আপনি কোনো দয়ায় কিন্তু আইনজীবী হননি। আমরা বার কাউন্সিলের পরীক্ষা সিস্টেমকে এমনটা নিখুঁতভাবে দুর্নীতির ঊর্ধ্বে রেখেছি, আমার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্যদের ছেলেমেয়েরা পর্যন্ত ফেল করেছে, যারা এনরোলমেন্ট কমিটিতে আছে। আপনারা এমসিকিউ উত্তীর্ণ হয়ে, রিটেনে উত্তীর্ণ হয়ে, ভাইভায় উত্তীর্ণ হয়ে আজকে আপনার 1054 জনে দাঁড়িয়েছেন। এটা হলো আপনাদের মেধার স্বাক্ষর।
কারো মামা, খালু, চাচা, দাদা, কারো কোনো কৈফিয়ত, কোনো জায়গায় কোনো কিছুতে কাজ হয়নি। কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বার কাউন্সিলের পরীক্ষা সিস্টেমে ন্যূনতম কোনো দুর্নীতির সুযোগ এখানে ছিল না। সুতরাং আপনারা যারা এখানে এসেছেন তারা মেধার স্বাক্ষরে মেধাবী হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা কোনো সংকুচিত ভাব নিয়ে চলবেন না। আপনার বুকে মেধা আছে, সাহস আছে। আপনার বুকে যে মেধা, সাহস এবং জ্ঞান, গরিমা আপনি অর্জন করেছেন, সেই জ্ঞান গরিমার বলেই আজকে আপনি 1054 জনের একজন। যদি কেউ বলে থাকে আপনার জন্য কোথাও তদবির করেছে, আপনার জন্য অমুককে টেলিফোন করে বলে দিয়েছে, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন ওইটা হলো আপনাকে মিথ্যা প্রবোধ দেওয়া, মিথ্যা সান্ত্বনা দেওয়া। কোনো টেলিফোনে ওখানে কোনো কাজ হয়নি, কারোর জন্যই কোথাও কোনো কাজ হয়নি। আমার মেয়ে দেশে আসছিল বার কাউন্সিলের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করে যাওয়ার জন্য। ওর মনে হয় 10 দিন শর্ট ছিল। আমি চাইলে 10 দিন পরীক্ষাটা পিছানোর জন্য অনুরোধ করতে পারতাম। আই ডিড নট অ্যালাউ দ্যাট। আমার জুনিয়র যে একজন ছিলেন, যার বাবা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে উপদেষ্টা ছিলেন, সে আমার সাথে কাজ করত। উইদিন টাইম বার কাউন্সিলের এনরোলমেন্টের জন্য সে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু উইদিন টাইম কাগজপত্র জমা দেয়নি। 3 দিন অতিক্রান্ত হয়ে গেছে, দেশের বাইরে ছিল। 3 দিন পরে এসে কাগজপত্র জমা দিতে গেছে। উই ডিড নট অ্যালাউ হিম, বিকজ আমরা বলেছি একটা সিস্টেম যেহেতু চালু করেছে, এই সিস্টেমের পথ ধরে আমরা হেঁটে যাব। শুধুমাত্র আমার সন্তান, আমার জুনিয়র, আমার পরিচিত, আমার দল, সেই কারণেই আমি একটা সিস্টেমকে, আইনকে ব্রেক করব, সেই জায়গাটা নিতে দেইনি বলেই বার কাউন্সিল পরীক্ষা সমস্ত রকম দুর্নীতির ঊর্ধ্বে থেকে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার একটি কঠিন সমস্যা সংকুল পথ পাড়ি দিয়ে 154 জন আজকের এই হল রুমে উপস্থিত হতে পেরেছেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। সাথে সাথে আপনাদের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক। একজন আইনজীবী হওয়া মানে আপনার অনেক দায়িত্ব বেড়ে গেছে। লয়ারদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। আপনি যখন আইনজীবী হলেন, আপনার মাথায় রাখতে হবে আপনাকে সব সময় আইনের পথ ধরে হাঁটতে হবে। ইদানিং আমাদের আইনজীবীদের মধ্যে একটি শর্টকাট বড়লোক হওয়ার পথ তৈরি হয়েছে। আইনজীবীরা মনে করেন লয়ার হয়ে গেছি, যে কোনোভাবে হোক ফিক্সিং অ্যান্ড ফক্সিং। এই যে ফিক্সিং অ্যান্ড ফক্সিংয়ের আইনজীবী হওয়া, এই জায়গা থেকে আপনাদেরকে দূরে সরে আসতে হবে। এখান থেকে যদি দূরে সরে না আসতে পারেন, তাহলে যেটা হবে, এখানে অনেকেই তো বিয়ে করেননি, তাই না ছেলেরা? অনেকেই ব্যাচেলার আছেন। মেয়েদেরটা নাই বললাম, ছেলেদেরটাই বলি। বিয়ের বাজারে কিন্তু আইনজীবীরা অনেক পিছিয়ে আছে। মেয়ের বাবারা মনে করেন আমরা বিয়ে দিতে গেলে প্রথমে খুঁজেন আর্মি অফিসার, তারপরে খুঁজেন বিসিএস ক্যাডার, জজ খুঁজেন, ইদানিং আবার রাজনীতিবিদদেরও খুঁজেন, কেউ কেউ ছাত্রনেতা আছে কিনা, এরকমও খুঁজেন। আইনজীবীরা অনেক পিছনে। তার কারণ কি জানেন? কারণ দুইটা। এক, আইনজীবীরা তাদের নিজেদের গায়ে নিজেরা কলঙ্ক লেপন করেছেন। শ্বশুরের জমি দখল করতে হবে। আরে বাবা, শ্বশুর মারা গেলে তো এমনি কিছু পাবা, শ্বশুরের জমি দখল করতে হবে। বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন না, কি কারণে? লয়ারকে বাড়ি ভাড়া দিলে পরে যদি ভাড়াটা ঠিক মতো না দেয়, ওকে আর জীবন উচ্ছেদ করতে পারবো না। এই যে একটা সামাজিক ব্যাধির আকারে মানসিকতা তৈরি হয়েছে, আপনাদের দায়িত্ব এই জায়গার থেকে উত্তরণ ঘটানো আগামী প্রজন্মের জন্য। আপনি মেধার ভিত্তিতে এখানে এসেছেন,
আপনার মেধা, আপনার প্রজ্ঞা, আপনার শ্রম, আপনার মননশীলতা, আপনার সৃষ্টিশীলতা, এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে নিজেকে বদলান। মির্জা গালিব একটা কথা বলেছিলেন, আগে বোকা ছিলাম, সমাজ বদলাতে চাইতাম, এখন বুদ্ধিমান হয়েছি, নিজেকে বদলানোর চেষ্টা করছি প্রতিদিন। তা আপনি নিজেকে বদলান, দেখবেন আপনার কমিউনিটি বদলে যাচ্ছে। আর যদি বদলাতে পারেন, আগামী দিনে দেখবেন আইনজীবী পাত্র খোঁজা শুরু হবে। আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আমার প্রস্তাব যখন যায় বিয়ের জন্য, শ্বশুরবাড়ির লোকজন প্রথমে নাক ছিটকানো ছেলে তো আইনজীবী। আমাকে ইন্টারভিউতে যখন ডাকলেন, আমাকে বলা হলো কেন জুডিশিয়ারিতে যাবে না, কেন বিসিএস দিবে না। তো আমার স্রেফ উত্তর যে আমার স্বপ্ন আমি রাজনীতি করব এবং ওকালতি করব, এতে যদি ভালো লাগে বিয়ে দেবেন, না হলে কিছু করার নাই। আমিও চাচ্ছিলাম বিয়েটা আর একটু দেরি করে হোক, কিন্তু বিয়ে তো হয়েই গেল। আমাদেরকে নিজেদের জায়গায় চিন্তা করতে হবে আমি কি করতে চাই। আইনজীবী হতে হলে শর্টকাট কোনো পথ নাই। আমার সিনিয়র ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তার সাথে ছিলেন বাংলাদেশের প্রথিতযশা দুইজন আইনজীবী, অনেকেই ছিলেন, তার একজন ছিলেন মাহমুদুল ইসলাম, যার বই আপনারা অনেকেই পড়েছেন হয়তো, সিপিসির উপরে, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটের উপরে এবং কনস্টিটিউশনাল লয়ের উপরে। এটা আমাদের আইনজীবীদের কাছে সবচেয়ে মূল্যবান গ্রন্থ হিসেবে আমরা মনে করি, যারা আমরা উচ্চ আদালতে প্র্যাকটিস করি। আর একজন ছিলেন আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, যিনি ছিলেন ইশতিয়াক সাহেবের জুনিয়র। আমি এটা ওনার রেফারেন্সটা এই কারণে আনছি, একদিন ইশতিয়াক সাহেব আমাকে বললেন বিকাল 5টার সময়, যেই ফাইলটা তুমি একটু রোকন সাহেবের সাথে বসে ঠিক করে নাও। আমি তখন ওয়ালছো টাওয়ারে আমাদের চেম্বার, পাশাপাশি রুম, রোকন সাহেব আর আমাদের রুম পাশাপাশি। বিকাল 5টায় গেলাম, রোকন সাহেব বললেন 5 মিনিট অপেক্ষা করেন, আপনারটা দেখে দিচ্ছি। এরকম 5 মিনিট করতে করতে রাত 12:30 বাজছে। তখন সেই 12:30টার সময় দেখি আমার 5 মিনিট আর আসে না। উনি কিন্তু বসে নাই, উনি একটার পর একটা ফাইল পড়ছেন। আমি 12:30টার সময় রোকন সাহেবের ক্লার্ক কেশবকে বললাম, স্যারকে বলেন আমার বাসার থেকে কল আসছে, খুব জরুরি একটু যেতে হবে, চলে গেলাম, আমি কালকে স্যারের সাথে কথা বলে নেব বলে আমি 12:30টায় চলে গেছি। মাই টার্ন কেম অ্যাট 2:30 AM। রাত 2:30টার সময় রোকন সাহেব আমাকে খোঁজ করেছেন। তো কেশব বলেছে স্যার উনি তো চলে গেছেন, ওনার বাসায় একটা জরুরি কাজ আছে, সেই কারণে। ধরেন রাত 2:30 বাজে, তারপর উনি বের হয়েছেন বাংলা মোটর থেকে, উনি গেছেন গুলশানে ওনার বাসায়। বাসায় গিয়ে যেতেও তো সময় লাগছে, ভোর 4টার মধ্যে হয়তো বাসায় পৌঁছেছেন, ঘুমিয়েছেন। সকাল 8:45টার সময় আমি হাইকোর্টের চেম্বারে ঢুকে দেখি উনি চেম্বারে বসে আছেন। 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছেন। তা আমার ঢুকা দেখেই উনি প্রথম বললেন যে কালকে আপনাকে রাত্রে কল করলাম, পেলাম না তো। তো আমি বললাম স্যার আমি তো 12:30 পর্যন্ত অপেক্ষা করে গেছি, কেশবকে বলে গেছি। উনি একটা উত্তর দিলেন আমাকে, আপনার বাসায় বউ আছে, আমার বাসায় বউ নাই। আপনার বউ নিয়ে ঘুমাতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে না। আমার বউ তো কম সুন্দরী না। দ্যাট ওয়াজ হিজ আনসার। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লেসন আই হ্যাভ এভার হ্যাড ফ্রম হিম। এবং তারপরে দ্বিতীয় কোনো দিন রোকন সাহেব আমাকে এই ধরনের কোনো অভিযোগ বা কথা বলতে সুযোগ পাননি। সুতরাং আপনারা যারা আইনজীবী হচ্ছেন, নবীন আইনজীবী হচ্ছেন, যারা রোকনউদ্দিন মাহমুদের মতো বড় আইনজীবী হতে চান, যারা ইশতিয়াক সাহেবের মতো, ডক্টর কামালের মতো, মাহমুদুল ইসলাম সাহেবের মতো বড় আইনজীবী হতে চান, লিজেন্ড ডিকশনারি হতে চান, তাদেরকে বলছি এই পথে শর্টকাট বলে কোনো পথ নাই।
প্রতিদিন আপনি শিখবেন। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব বলেছিলেন আইনজীবীদের 5টা স্তর আছে। ফার্স্ট স্তর হলো নো ওয়ার্ক নো পে। সারাদিন ভূতের মতো কাজ করবেন, দুপুরবেলা লাঞ্চের সময় আপনার সিনিয়র আপনার দিকে তাকাবেও না, আপনি কিন্তু সারাদিন কাজ করছেন। এটা হলো বাস্তবতা, কঠিন বাস্তবতা। এক্সেপশন আছে, এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল, বাট এটা বাস্তবতা আমরা যেটা শুনেছি দেখেছি। সেকেন্ড টায়ার হলো সাম ওয়ার্ক নো পে। কিছু কাজ করবেন কিন্তু টাকা পাবেন না। থার্ড টায়ার হলো সাম ওয়ার্ক সাম পে। ফোর্থ টায়ার হলো মোর ওয়ার্ক মোর পে। অ্যান্ড ফিফথ টায়ার হলো নো ওয়ার্ক মোর পে। আপনার কোনো কিচ্ছু করতে হবে না। জীবনের শেষ প্রান্তে যে সিনিয়র আইনজীবী চুপচাপ বসে থাকবেন, দেখবেন পয়সা এমনি আসছে। আমি কেবল উকালতি শুরু করেছিলাম তখন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের একটা মামলায়, কোরিয়ান ইপিজেড আপনার চট্টগ্রামে, একটা রেভিনিউ ম্যাটারে রকুনউদ্দিন মাহমুদ সাহেব এবং আমি প্রায় 7 দিন ধরে কোর্টে আর্গুমেন্ট করলাম। আমি রোকন সাহেব আর্গুমেন্ট করছে, আমি হেল্প করছি, উনি না থাকলে আমি প্রক্সি দিচ্ছি, এরকম ছিল। লাস্টের দিন ব্যারিস্টার ইশতিয়াক সাহেব যে বসলেন, বসার পরে বললেন, জজ সাহেব জিজ্ঞাসা করলেন, মিস্টার আহমেদ আপনার কিছু বলার আছে? উনি বললেন, হে হে মাই লর্ড, আমার তো কিছু বলার নাই, যা বলার তো রোকন আর উনি বলেই ফেলেছেন। বসে পড়লেন। তারপরে জাজমেন্ট হলো, আমরা জিতলাম। চেম্বারে ঢুকছি, স্যার বললেন, বাবা আসো একটু বিলটা করি। বসলাম। ইট ওয়াজ ইন দ্য ইয়ার 2000। তো বিল করতে বসে বললেন, লেখো 7 দিন যে আমি নিচেই বসেছিলাম এটার বিল হিসাবে 1.5 কোটি টাকা। তার সাথে আরও আমাদেরটা আছেই। এর মধ্যে রোকন সাহেব ঢুকলেন। রোকন সাহেবকে আমি যখন বিলটা দেখালাম, রোকন সাহেব বললেন, স্যার এটা কি হলো? এটাকে আমারটা সহ বললো যে না, আপনারটা আলাদা করবেন। আমি আমারটা আর আসাদেরটা একসাথে করে দিলাম। এটাই কারণেই বলছি, পরে ওইটা আমরা বলার কারণে একটু কাটছাট করে দিলেন। মক্কেল বিল তো দিলই, সাথে ইশতিয়াক সাহেব রোকন সাহেবকে 2টা ঘড়ি উপহার দিলেন, যে ঘড়ি 2টার দাম ওই সময়ে একটা ঘড়ির দাম 30 লাখ টাকার উপরে। এই কারণে বলছি যে আপনারা পয়সার পিছনে ছুটার দরকার নাই, পয়সা আপনার পিছনে ছুটবে। এখন আমি হাহাকার করি, কেন এই মন্ত্রিত্বের পিছনে ছুটলাম। প্রতিদিন হাইকোর্টে যেতাম, অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থাতেও যখন হাইকোর্টে যেতাম, কিছু না হলেও পকেটে কিছু গরম টাকা আসতো। এখন কিন্তু ওইটা নাই। মাসিক বেতন, মাসিক বেতনের বাইরে আমাদের কোনো ইনকাম নাই। বাট নেভারদিলেস আল্লাহ যেখানে যে দায়িত্ব দেন সেই দায়িত্ব আমরা পালন করি। ওকালতি করতে আসছেন, আপনি 10টা মামলা যদি করেন 10টাতেই ফিস পাবেন এমন কোনো দরকার নাই। আপনার কিছু মামলা গরিব মেহনতি মানুষের জন্য করতে হবে, ভুখা নাঙা খেটে খাওয়া মানুষের জন্য করতে হবে। ধরে রাখবেন এইটা আপনার প্রফেশনের জাকাত। একটা ছোট্ট উদাহরণ দেই। আমি তখন কম বেশি খুব ব্যস্ত লয়ার। হঠাৎ আমার এলাকার সাবেক এক এমপি, উনি গাজীপুরের একটা বনের মধ্যে পীর সাহেব হিসাবে গরিব মানুষকে ওয়াজ নসিহত করতেন, গরিব মানুষকে তাবিজ দিতেন। তো ওখানকার এক ভূমিহীন পরিবার, ভদ্র মহিলার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, তার 2টা কন্যা। বড় মেয়েটা এক ভ্যান চালকের সাথে বিয়ে দিয়েছে, ছোট মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে। আর ওই মহিলা মাটি কাটে। সরকার থেকে 5 শতক জমি পেয়েছিল বাড়ি করার জন্য। ওই জমির পাশের জমি আবার প্রাইভেট ল্যান্ড, গাজীপুর কোর্টের এক আইনজীবীর। তো আইনজীবী মনে করছেন এই 5 শতক পাইলে আমার তো খুব ভালো হয়। উনি একটা মামলা মোকদ্দমা করে সরকারের বিরুদ্ধে গাজীপুর কোর্টে একটা ডিক্রি পেয়েছে।
তো এমপি সাহেবকে যে ধরছেন, এমপি সাহেব আমার কাছে পাঠালেন। আমি কাগজপত্র দেখে মামলা করে মহিলার পক্ষে প্রাইমারিলি যেটা রুল অ্যান্ড ইনজাংশন নেওয়ার দরকার ওইটা নিয়ে দিলাম। মামলাটা ফাইল করে এই অর্ডার নিতে আমার প্রায় 5,000 টাকা খরচ হলো, আমি পকেট থেকে দিয়ে দিয়েছিলাম। কারণ যখন শুনেছি মাটি কাটে, টাকাটা নিতে ইচ্ছা করেনি। ভদ্রমহিলা লয়ার সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, নিয়ে চলে গেলেন। যে এমপি সাহেবের কাছে কমপ্লেন করছে, কেঁদে দিয়েছে যে স্যার এই লয়ারকে মনে হয় ওই লয়ার কিনে ফেলছে, কারণ উনি তো আমার কাছে টাকা নিলেন না। তো বলছে তোমার কাজ হয়েছে? বলছে কাজ হয়েছে, কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে নিশ্চয়ই তার কাছ থেকে টাকা নিয়ে ফেলছে। তো এমপি সাহেবের আমার উপর একটা ভরসা ছিল, উনি বলছেন যে ওনাকে তো টাকা দিয়ে কেনা যাবে না, চলো তো যাই দেখি, অবস্থা বুঝে আসি। সন্ধ্যার পরে মহিলাকে নিয়ে এসছেন, আমি একটু বিরক্তই হলাম। কি ব্যাপার? বলছে যে ও তো কান্নাকাটি করছে যে ওই লয়ার তোমাকে কিনে ফেলছে। তো আমি কাজ ফেলেছি, আমি মানে? তো উনি গল্পটা শর্ট করে বললেন। তো মহিলাকে জিজ্ঞাসা করলাম কি করেন? বলল স্যার মাটি কাটি। কত টাকা পান প্রতিদিন? বললো 1500 টাকা পাই। তারপর তার ওই পারিবারিক ইতিবৃত্ত জেনে নিলাম। তাহলে কত টাকা আনছেন দেন। যখন আমি টাকা চাচ্ছি, বিশ্বাস করেন, সে যখন শাড়ির আঁচল থেকে তার 1500 টাকা বের করছে, আমার কাছে মনে হয়েছে এটা ছিল আমার পৃথিবীর শ্রেষ্ঠ, আমার পেশাগত জীবনের শ্রেষ্ঠ উপহার। বলতে আমার চোখে পানি চলে আসছে। শাড়ির আঁচল খুলে ওই মহিলা যখন 1500 টাকা আমাকে ফিস দিতে গেলেন, তখন আমার কাছে এটা আমার সর্বশ্রেষ্ঠ উপহার মনে হয়েছে। সবচেয়ে বেশি দামি পেশাগত ফিস মনে হয়েছে। আমি টাকা 1500 নিয়ে আমি বললাম যে আপনার মেয়ের সামনে ম্যাট্রিক পরীক্ষা, ওর ফর্ম ফিল আপের জন্য এই টাকাটা আমি দিলাম। আর 5,000 টাকা খরচ হয়ে গেছে, 3,500 টাকা আপনার পরে যে দেওয়ার কথা ওইটা মেয়ের ইন্টারমিডিয়েট ভর্তির জন্য খরচ করবেন। এবং এই ভদ্র মহিলা যতদিন বেঁচে ছিলেন, প্রতি বৃহস্পতিবারে তাহাজ্জুদের নামাজ পড়ে উনি আমাকে একটা কল দিতেন। এটা ছিল আমার পেশাগত জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা। সুতরাং আমরা যারা পেশায় যাচ্ছি নতুন করে, আমাদেরকে কাজের প্রতি কমিটেড থাকতে হবে, পয়সার প্রতি না। এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখলে আমি মনে হয় বুঝাতে পারবো যে কেন কাজের প্রতি কমিটেড থাকা দরকার। এখানে একটা প্রশ্ন এসেছে বারের থেকে, আমরা 15,000 কোটি টাকা প্রতি বছর বিভিন্ন কোর্ট থেকে বাংলাদেশ সরকারের রেভিনিউ বাজেটে দেই। আমি যখন আইনজীবী ছিলাম তখন বার কাউন্সিলের চেয়ারম্যান থাকা অবস্থায় বলেছি। অথচ আমার গোটা বিচার ব্যবস্থার জন্য বাজেট হলো মাত্র 2500 কোটি টাকা ছিল। আর আমার ডিটিভির জন্য বাজেট হলো 3,500 কোটি টাকা। আমার জজদের বেতন, আমার বিল্ডিং, আমার পাবলিক প্রসিকিউটরদের অনারিয়াম, যেটা বলার মতো না, ওনারা যেমন বলতে পারেনি আমিও বলতে পারছি না, সেই জায়গায় আমাদের 5,000 কোটি টাকা দাবি করেছেন। এই দাবি আমার পর্যন্ত করেছেন, খুব ভালো। আপনার এই দাবি সারা বাংলাদেশ থেকে আসুক, আমরা বিবেচনায় নেব বলে আমরা আশা করি। রিজনাল ট্রেনিং একাডেমির কথা বলেছেন। এই উদ্যোগ বার কাউন্সিলে থাকা অবস্থায় আমরা সিলেটে 90 বিঘা জমি সিলেক্ট করেছিলাম, কিন্তু ওই জায়গাটার কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিকল্প জায়গা খুঁজছি। চিটাং থেকে যদি আপনারা জায়গা সিলেক্ট করে দিতে পারেন, এখানে আমরা প্রসিড করতে পারি সেই আশা এবং ভরসার জায়গা নিয়ে। আপনাদের কাছে, আমার বারের কাছে এবং যারা জজ সাহেব আছেন এখানে, তাদের কাছে একটা প্রত্যাশার জায়গা থাকবে। এখানে বসেই যখন ফেসবুকে সার্ফিং করছিলাম, স্ক্রল করার সময় দেখলাম গতকাল হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে, হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় একটা কার্য দিবসে 7,853টি, একদিনে 7,853টি মিস কেস ডিসপোজ অফ করা হয়েছে। এটা আমাদের কাছে আশার আলো ছড়ায়। প্রায় 46 লক্ষ মামলা পেন্ডিং আছে। এই 46 লক্ষ মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য
এই বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পথ খুঁজছি। সেই পথের অন্যতম একটি স্তম্ভ হলো লিগ্যাল এইড এবং মিডিয়েশন। আমরা লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে কিছু তফসিলভুক্ত আইন করেছি, যে আইনের আওতায় মামলা হলে সেটা বাধ্যতামূলক মিডিয়েশনে যেতে হবে। সেটার আলোকে 20টা জেলায় আমরা দেখেছি গত 3 মাসে 62% মামলার ফাইলিং কমে গেছে 3 মাসে। এখানে যারা জজ সাহেবরা আছেন, ছোটোখাটো যে মামলাগুলো আছে বা আইনজীবীরা যারা আছেন, একটু চেষ্টা করেন মামলাগুলো যাতে কমাতে পারি। আইনজীবীদের ইনকামের পথ কখনো কম হবে না। একটা সমাজ যত এগিয়ে যাবে, একটা সমাজ যত আইনের শাসনের দিকে যাবে, ন্যায় বিচারের দিকে যাবে, সেই সমাজে আইনজীবীদের কদর তত বাড়বে। তাদের চিন্তার পরিধি, তাদের পেশার পরিধি, তাদের আয়ের উৎস বৈধভাবে অনেক বেশি হবে এবং আমরাও সে বিকল্প পথ খুঁজে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই আদালতকে, ন্যায় বিচারের জায়গাটাকে, যেটাকে মানুষ বিপদে পড়লে সবার আগে ডাকে আল্লাহ বা ভগবানকে, তারপরে আদালতের সামনে এসে ডাকেন, আদালতের দিকে তাকিয়ে থাকেন। একজন মক্কেল যখন আপনার কাছে একটা মামলার ব্রিফ দেন, সেই মামলার সাথে, ব্রিফের সাথে কিছু পয়সাও হয়তো দিতে পারেন বা পারেন না, কিন্তু এই মামলার সাথে, ওই ব্রিফের সাথে আপনাকে যেটা দেন সেটা হলো তার সমস্ত আস্থা, তার বিশ্বাস, তার ভরসা, তার ভবিষ্যৎ, সব কিছু আপনার কাছে সমর্পণ করেন। আর আপনি যদি সেইটা নিয়ে তার প্রতি ন্যায় বিচার না করেন, তার সে আস্থার প্রতিদান হিসাবে যদি আপনার শ্রম, আপনার মেধা, আপনার প্রজ্ঞা আপনি যদি না দেন, তাহলে তার প্রতি সেটা অন্যায় হবে। আমরা একটা কঠিন সময় পার করছি। সেই কঠিন সময়টা হলো সমাজের প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি একটি ঘুণে ধরা সমাজ অবস্থা হয়ে গেছে। যেখানে হাত দেন সেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমি কয়েকদিন আগে বক্তৃতায় বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী 2টা বিষয় প্রায় আমাদেরকে বলেন। তার একটি হলো খুলনাতে 4.25 কিলোমিটার রাস্তা করতে 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চিন্তা করতে পারেন লুটপাটের কোন স্বর্গরাজ্যে ছিলাম আমরা। পিরোজপুর, ওখানে এক এমপি ছিলেন, নাম হলো মহারাজ। মহারাজ তার শাসন আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে পিরোজপুরে শুধুমাত্র এলজিডি ডিপার্টমেন্টের 3,500 কোটি টাকার কাজ কাগজে কলমে দেখিয়েছে হয়ে গেছে, অথচ 100 টাকা কাজ হয়নি। 1 ইঞ্চি রাস্তা হয়নি, 1 বিন্দু বালু পড়েনি, 100 টাকা সিমেন্ট পড়েনি, 1 কেজি রড পড়েনি। মহারাজের কাগজে কলমে ওখানকার সমস্ত অফিসাররা যোগসাজশি করে 3,500 কোটি টাকার কাজ দেখিয়ে লুটপাট করে নিয়ে চলে গেছেন। আরও কত কোটি টাকার কাজ যে বেগমপাড়ায় গেছে, আরও কত কোটি টাকার কাজ বিশ্বের দেশে দেশে বেগমপাড়া তৈরিতে ব্যবহার হয়েছে, তার কোনো হিস্সা নাই। তবে টাইমস ম্যাগাজিন, বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন, তাদের একটা প্রতিবেদনে বলেছেন 16 বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য এটা আমার তথ্য না। ডকুমেন্টেড বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন দেশের ব্যাংকে বাংলাদেশি পরিচয়ে, অরিজিন পরিচয়ে যে সমস্ত টাকা পয়সা সম্পদ ক্রয় করা হয়েছে, তার পরিমাণ হলো $234 বিলিয়ন, অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান।
এরকম একটি চোরাগোপ্তা চোরাবালি পথ পেরিয়ে আমরা এখন গণতান্ত্রিক মহাসড়কে ঢুকেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ, বেগম খালেদা জিয়ার দেখানো আলোর পথ এবং তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, সেই মহাপরিকল্পনার অংশ নিয়ে আমরা যে পথ ধরে এগিয়ে যাচ্ছি, সেই পথে আপনাদেরকে আমরা আমাদের পাশে চেয়েছি, সাথে চেয়েছি, সামনে চেয়েছি, পিছে চেয়েছি। সহযোদ্ধা হতে হবে এমন কোনো কথা নয়, আমার দল করতে হবে এমন কোনো কথা নয়, আমাদের দলের সাথে থাকতে হবে এমন কোনো কথা নয়। আমার দলের কর্মীটা বা আমি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে আপনি যদি আপনার জায়গা দাঁড়িয়ে ওইটার প্রতিবাদ করেন, আমার চোখে আঙুল দিয়ে দেখায় দেন, তাহলে সেটাও হবে আমার সাথে থাকা। এরকম একটি পথ ধরে, স্বপ্নের পথ ধরে, আমাদের সেই স্বপ্নের পথে আপনাদেরকে স্বপ্নের সারথি হিসাবে চেয়েছি। যদি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে যেতে পারি, যে বাংলাদেশ সুকান্তের ভাষায় আগামী শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবো, আমরা যদি ব্যর্থ হই, আমাদের 1400 শহীদ ব্যর্থ হবে। আমরা যদি ব্যর্থ হই, বিগত 17 বছরে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, যারা মানবতাবাদ বিরোধী অপরাধের শিকার হয়েছেন, তারা ব্যর্থ হবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের 71-এর স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে, আমাদের 90-এর দেওয়া রক্ত ভুলুণ্ঠিত হবে। আমরা চাই আপনাদের হাত ধরেই আগামী প্রজন্মের কাছে এমন একটি বাংলাদেশ গড়ে রেখে যেতে, যে প্রজন্ম আমাদেরকে সাহসের বাতিঘর হিসাবে দেখবে, যে প্রজন্মের কাছে আমরা হেলাল হাফিজের মতো উত্তর পুরুষের, ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব না। এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্নের পথে আপনাদেরকে পাশে চাওয়ার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।